একটি হত্যাকাণ্ডের বিচার করতে আসলে কতদিন সময় প্রয়োজন হয়? পুলিশ, র্যাব, পিবিআই এরকমের একাধিক প্রতিষ্ঠান মিলে 134 বারেরও বেশি এই হত্যাকাণ্ডের তদন্ত পিছানো হয়েছে। দর্শক, হত্যাকাণ্ডটি যে নামে পরিচিত সেটি হলো সাগর রুনি হত্যাকাণ্ড। সাগর সরোয়ার তিনি মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর ছিলেন এবং মেহেরুন রুনি তিনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন। তারা দুইজন 12 ফেব্রুয়ারি 2012 সালের ফেব্রুয়ারি মাসে তারা তাদের বাসায় হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাদেরকে যে বা যারা কে বা কারা হত্যা করে সে তখন তাদের ছোট বাচ্চা মাহির সরোয়ার মেঘ সে উপস্থিত থাকে। অর্থাৎ একটি অদ্ভুত বিষয় যেটা 2012 সালের 12 ফেব্রুয়ারিতে এই হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ড 2024 সালের আজকে 12 ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারি পর্যন্তও তদন্ত প্রতিবেদন বা তদন্ত কার্য পিছিয়ে যাচ্ছে। সরকার আগে ছিল আওয়ামী লীগের সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে অতটা অভিযুক্ত করা যাবে না, কারণ তারা মাত্র 6 মাসে আসছে এবং তাদের ক্ষেত্রে এই তদন্তের সব কিছু মিলিয়ে সব ইনস্ট্রুমেন্ট তারা কতটা কাজে লাগাতে পারে সেটি একটি বিষয়। তবে গেল সরকারের আমলে এটি হয়েছে। আজকে দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমরা বিষয় নির্ধারণ করেছি সাগর রুনি হত্যার বিচার এবং অন্যান্য বিষয়ের মধ্যে নির্বাচনের বিষয়টি আসবে। আর একটি অপারেশন চলছে, অপারেশনের নাম আপনারা জানেন, অপারেশন ডেভিল হান্ট, সেটি নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনা শুরু করব, তার আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনাম। শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অন্তত 3 মামলার রায় অক্টোবরে অংশীজনদের সাথে আলোচনার পর সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবাইকে ব্যবহার করেছে হাসিনা, নৈরাজ্যের পেছনে তার দোসররা। অপরাধীদের বিচার হবে, রাজারবাগে মানবাধিকার কর্মশালায় 3 উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকবে বিশ্বব্যাংক, সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়েছেন কমিশনার সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেছেন মির্জা আব্বাস। এবং বিগত সরকারের সংশ্লিষ্টতায় 13 বছরেও সাগর রুনি হত্যার বিচার হয়নি, মন্তব্য আইনজীবীর। এখনও আশাবাদী পরিবার, সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি। সোহরাব হাসান, আপনি তো এই বিষয়টির সাথে ওতপ্রোতভাবেই জানেন, জড়িত বললাম না এই বিষয়ে। আমি নিজেও সেই সময় এটিএনে কাজ করতাম যখন সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির এরকম নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ড ঘটে। আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন যে এই যে তদন্ত প্রতিবেদন পেছানো বা তদন্ত কাজটি পেছানো, এটি কি সুষ্ঠু তদন্তের জন্যই করা হয়েছে, যে আরও বেশি সুষ্ঠু তদন্ত, মোর পারফেক্ট এরকম একটি বিষয়? ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিষয়টা আপনি জড়িত যে বলছেন সেটা আমি আসলে কোনো না কোনোভাবে জড়িত। সেটা হচ্ছে সাগর দৈনিক সংবাদে আমার সঙ্গে কাজ করেছে এবং সেই সময় মেহেরুন রুনি সংবাদের কন্ট্রিবিউটর ছিলেন, প্রদায়ক ছিলেন। সুতরাং এক ধরনের ওদের যে সাংবাদিকতার শুরু সেটা কিন্তু সংবাদ থেকে। তারপর সংবাদ থেকে ওরা অন্য পত্রিকায় গেল এবং একজন টেলিভিশনে গেল। সাগর 2 বছর বা তার বেশি সময় বাইরেও কাজ করলেন। সবটা মিলে মানে এটা মনে হচ্ছে আমার পরিবারের দুজনকে হারিয়েছে। এবং ওদের বিয়েতে, ওদের পারিবারিক অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে গিয়েছি। ওই মেঘ, সম্ভবত মেঘের যখন 1 বছর বা 2 বছর মানে জন্মদিন, 2 বছর দ্বিতীয় জন্মবার্ষিকীতে গিয়েছি। সুতরাং এটি হচ্ছে দেখা সাক্ষাৎ কম হতো, কারণ ওরা রিপোর্টিং করতো, সারাদিনই ব্যস্ত থাকতো। কিন্তু মনে হয়েছে যে আমাদের এক বন্ধু, সহকর্মী এবং এই পরিবারের, সাংবাদিক পরিবারের 2 সদস্যকে এভাবে নির্মমভাবে
হত্যার শিকার হতে হয়েছে। আপনি দেখুন 2012 থেকে 2024 আজকে 13 বছর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মনে আছে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ছিলেন, তিনি বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে ঘাতকদের খুঁজে বের করা, 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে। আপনি তখন এটিএন নিউজে এবং আপনিও এ নিয়ে আপনিও রিপোর্ট করেছেন। কথা হচ্ছে যে আমরা কি চাই? সত্য উদ্ঘাটন। একজন সাংবাদিক, বাংলাদেশে এর আগেও অনেক সাংবাদিক সত্য উদ্ঘাটন করতে যেয়ে মারা গেছেন। রাষ্ট্র তো এখানে চরম ব্যর্থতা, অবহেলা এবং অমার্জনীয় কি বলে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি তদন্ত প্রক্রিয়া পরিবর্তন হয়, তাহলে তো সেটা রাষ্ট্র থাকে না, সেটা হচ্ছে ক্ষমতাসীনদের ইচ্ছা যন্ত্র হয়ে যায়। তো আমরা সাগররণী বা আরও অনেক হত্যাকাণ্ডের ক্ষেত্রে তো এটি দেখি। 134 বার বাংলাদেশের র্যাব তো দুর্ধর্ষ বাহিনী, যে তারা পারে না এমন কিছু নেই, সেজন্য যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞাও দিয়েছে। পারে না এমন কিছু নেই, এমন কিছু নেই, কিন্তু এই সাগররণীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আপনি প্রথম পুলিশকে দায়িত্ব দেওয়া হলো, তারপর এফবিআইকে, না পিবিআইকে, তারপর পিবিআইকে, তারপর শেষ পর্যন্ত ডিবি, সিআইডি হয়ে র্যাব, এবং তারপর হলো ডিএনএ পাঠানো হলো। মানে এতগুলো সংস্থা, হ্যাঁ, সংস্থা। যুক্তরাষ্ট্রে ডিএনএ পাঠানো হলো, ডিএনএ কি রিপোর্ট আসলো, গ্রেপ্তার করা হলো। জানি না এখন বোধহয় কেউ কারাগারে নাই, তারা জামিনে আছে। এমনকি এটা নিয়ে এত প্রচার, এত প্রচার ঠিক না, এত অপপ্রচার হয়েছে। এমনকি পারিবারিক সন্দেহ, সংশয় এটা করেছে দুই পরিবারের মধ্যেও। এর পেছনে কিন্তু এই তদন্তকারী সংস্থা এবং তদন্তকারী ব্যক্তিরা দায়ী। অর্থাৎ সত্যকে ধামাচাপা দিয়েছে। এর সাথে কে জড়িত না সেটা যেহেতু রাষ্ট্রই জানতে পারেনি, আমরাও তো জানতে পারি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে দুজন সাংবাদিক তাদের বাসায় হত্যার শিকার হয়েছে নৃশংসভাবে, এবং রাষ্ট্র এটা 13 বছরে বের করতে পারেনি। অন্তর্বর্তী সরকার আসার পর তো একটা উদ্যোগ নিল এবং তাদের টাস্ক ফোর্স করলো। টাস্ক ফোর্স আরও শক্তিশালী। টাস্ক ফোর্স তো নিশ্চয়ই বিভিন্ন বাহিনীর সমন্বয় করা হয়েছে, কিন্তু তাদের তো অগ্রগতি দেখি না। কারণ এখন যে কোনো বিষয়ে আমরা তো দেখলাম যে এই সেনা সমর্থিত 1/11 সরকার আসার পর আগের অনেক মামলা যেটা তদন্ত হয়নি, দ্রুত তদন্ত হলো। এই সরকার আসার পরেও অনেক 5 আগস্টের যে জুলাই অভ্যুত্থানের অনেক হত্যার রহস্য উদ্ঘাটন করছে, তদন্ত করছে, অনেকে গ্রেপ্তার করেছে। কিন্তু সাগররণী বোধহয় রাষ্ট্রের কাছ থেকে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। এটাই হচ্ছে বেদনার। এবং দেখুন, এই সাগররণীকে কেন্দ্র করে আমাদের বিভক্ত সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়েছিল, আন্দোলন হয়েছিল, বেশ জোরদার আন্দোলন। পরবর্তীকালে আমরা রহস্যজনকভাবে দেখলাম যে আবার সেই ঐক্যটা আবার বিভক্ত হয়ে গেল এবং রাজপথে আন্দোলনটা থেমে গেল। অর্থাৎ এই আন্দোলনটা কিন্তু সরকারের উপর একটা চাপ ছিল, তো চাপটা আর থাকলো না। সুতরাং সরকার তার মতো করেই চলেছে। ওই 1 মাস 2 মাস পর পর যে আদালতে যে তদন্ত কর্মকর্তা, তারা সময় চেয়ে নিচ্ছে। আমি নুরুল আমিন ব্যাপারীর কাছে আসতে চাই, তবে তার আগে আমি একদমই একটি ধারণা প্রসূত কথা, আমি জানি না, আপনারা অযৌক্তিক বলতে পারেন, অপ্রাসঙ্গিকও বলতে পারেন। সেটি হলো যে এই হত্যাকাণ্ডর বিচার কি হবে, নিশ্চয়ই আগামীতে, যেহেতু এখন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা এক ধরনের তদন্ত করবে। এই কারণে এই জায়গায় আর গেলাম না। তবে একটি বিষয় কি আপনারা মনে করেন কি না, যেমন বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ যেটাই বলেন, এরপরে দুটি বাহিনী কিন্তু স্তব্ধ হয়ে যায়, সেনাবাহিনী এবং বিজিবি। কারণ সেনাবাহিনী স্তব্ধ হয়ে যায় এতগুলো অফিসার হারিয়ে, আর বিজিবি স্তব্ধ হয়ে যায় এতজন সৈন্য কারাগারে ঢোকার পরে। এই যে দুজন সাংবাদিক হত্যা হলো, সেটার বিচার এরকম হলো না, সেটা কি সাংবাদিকদেরকে মনস্তাত্ত্বিকভাবে চাপ দিত কিনা যে খবরদার তোমরাও কিন্তু সাবধান থেকো?
আমি জানি না এটার সাথে এটার মিল আছে কিনা। নুরুল আমিন ব্যাপারী। আপনার প্রশ্নটার উত্তর আমি এভাবে দিতে চাচ্ছি, যে কোনো হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডগুলো সাধারণত কিভাবে হয়েছে এবং কে করেছে এগুলো উদ্ঘাটন করবে কিন্তু সরকার, প্রকৃতপক্ষে সরকারের যে সমস্ত বাহিনী এজেন্সি যেগুলো আছে। আমরা জানি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এদিকে অত্যন্ত এক্সপার্ট। পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা দেখি সরকার যদি মিন করে যে আমি এই হত্যাকাণ্ডটা উদ্ধার করব, কিভাবে হত্যাকাণ্ডটা হলো এর রহস্য উদ্ঘাটন করব, সেটা কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রে পারে। আপনি যে প্রশ্নটি করলেন এবং যে বিষয়ে আলোচনা করলেন, প্রশ্ন ঠিক না, এটা এক ধরনের ধারণা আলোচনা যেটা করলেন সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। এটা কিন্তু অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল যেটা, এবং সেটা অনেকে বলে ওই সময় তৎকালীন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিল তাদেরও অনেকে সন্দেহ করে। এখন অনেকে বিভিন্ন জায়গা থেকে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, এটা অবশ্যই আমরা পেয়ে যাব যে সমস্ত তদন্ত কমিটি গঠিত হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে। কিন্তু সাগরনী হত্যাকাণ্ডটি অন্য আঙ্গিকে আমরা দেখতে চাই, বিশেষ করে আমি দেখতে চাই এভাবে, এটার সাথে সরকার ডাইরেক্টলি জড়িত নাও থাকতে পারে, তবে ইনডাইরেক্টলি কিন্তু সরকার তার দায় এড়িয়ে যেতে পারে না। পারে না কেন? যে কথাটি আপনি কিছুক্ষণ আগে বললেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে এই রহস্য উদ্ঘাটন করার আশ্বাস দিয়েছিলেন জাতিকে। সেটি আমরা দেখি অনেকবার, শতাধিকবার মনে হয় পরিবর্তন, 134। তা এটা এই ঘটনাগুলো ঘটছে কিন্তু তৎকালীন সরকারের সময়। এইগুলো রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা যেটা জানি, যখন রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক যদি ভাবে সরকার পরিচালিত হয় তার জবাবদিহিতা থাকে, এবং সেই জবাবদিহিতার দিকে আমরা দেখব ওই সরকার ছিলেন না। এবং আমরা দেখব তার সমর্থনের যারা ছিলেন, যেই সমস্ত গোষ্ঠীগুলি ছিল রাষ্ট্রে, সাধারণত সরকার ব্যবস্থা আমরা দেখব একটি শ্রেণী শাসিত থাকে, এবং সেখানে আমরা দেখব যে বিষয়টা আমরা দেখেছি পত্রপত্রিকায়, যে একটি লুটেরা শ্রেণী কিন্তু এই সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা এখনও দেখতেছি তাদের সম্পদগুলো পাচারের যে সমস্ত তথ্য উদ্ঘাটিত হচ্ছে। আমার মনে হয় এই ধরনের একটি গোষ্ঠী ছিল যার নামও বিভিন্ন জায়গায় এসেছে, যতটুকু আমি দেখেছি। তিনি অবশ্য বাংলাদেশের নাম করা ধনাঢ্য ব্যক্তি হয়েছেন। রেন্টাল যে একটা কারসাজি হয়েছে আপনার বিদ্যুতের খাতে, আমরা অনেক সময় জানি যে তাদের নামগুলি বিভিন্নভাবে আসছে। আমি জানি না তারা জড়িত ছিল কিনা, তবে এই ধরনের একটা গোষ্ঠী এটার সাথে অবশ্যই জড়িত আছে। তা না হলে সরকার কেন এই রহস্যটা উদ্ঘাটন করবে না? হ্যাঁ, আর এমন একটা গোষ্ঠী আছে যেটা আমার মনে হয় তৎকালীন সরকারে একদম পাওয়ারের যিনি কেন্দ্র ছিলেন তিনি প্রকৃতপক্ষে উদ্ঘাটন করতে চাননি। তার কারণ হচ্ছে ওই সময় সরকার বলতে আমরা এক ব্যক্তির হাতে ক্ষমতাটা দেখেছি, যেটি বিশ্লেষণ করলে আমরা দেখি অনেকেই বলছেন যে উনি যেটা বলে সেটাই হয়। যেমন ফরাসি বিপ্লবের আগে আমরা দেখেছি লুই 14 অফ ফ্রান্স ঘোষণা দিতেন, তারস্বরে বলতেন আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র এবং সরকার যেন ভিন্ন দুটো জিনিস, এটি আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের 5 তারিখে কিন্তু ওই বাস্তিল দুর্গ ভাঙার মতোই অবস্থা। যেভাবে আমাদের সরকারের প্রধান তিনি একই ধরনের কথা বলতেন কিন্তু, এবং আমার কথাই আইন, আইন, আমি ক্ষমতা চাই, এবং তার হাতে সব ছিল। সবাই বলতেন, পারিষদবৃন্দ বলতেন একমাত্র প্রাইম মিনিস্টার যেটা করবে তার দিকে তাকিয়ে আছি, তার দিকে তাকিয়ে থাকতো, সে সমস্ত সেক্টরে সিদ্ধান্ত দিতেন। তা আমি এই জন্য এই বিষয়টি আপনারা দুজনে ভালো জানবেন আমার চেয়ে সাগরনী হত্যার ব্যাপারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় সরকারের সদিচ্ছা ওরকম
ছিল। সোহরাব হাসান, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। এটি আসলে আমার ধারণার থেকে যে একটা হত্যাকাণ্ড, এটি সরকারের সদিচ্ছা থাকবে না কেন? না, আমাদের হত্যাকাণ্ড থাকবে না বিচারে কেন এই সরকারের প্রশ্নটা তো সদিচ্ছা- যথার্থ, কিন্তু আমাদের রাষ্ট্রে সে স্বাধীনতার পর থেকে অনেক হত্যার রহস্য উদ্ঘাটন হয়। আমাদের সাংবাদিকদের যদি বলেন, এই সাগররুনির বাইরেও শামসুর রহমান কেবল, মানিক সাহা, জনকণ্ঠের যশোরে মানিক মানিক সাহা, সাহা, বালু, এসব হত্যাকাণ্ডের বিচার কোথাও কোথাও কোনোটির বিচার হয়নি, আবার কোনোটির বিচার হয়েছে সাজানো এক ধরনের, মানে মন গড়া, কারণ তদন্তের উপরে তো নির্ভর করে বিচার। এবং দেখুন যে এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রশক্তি না থাকলেও, যেটি বলছেন যে শক্তিশালী গোষ্ঠী, সেটা চরমপন্থী হতে পারে, সেটি ব্যবসায়ী গোষ্ঠী হতে পারে, সেটি অন্য কোনো পেশার মানুষ হতে পারে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তো হচ্ছে খুঁজে বের করা। আর যেমন আমরা দেখলাম যে এই যে চট্টগ্রামে তনু মৃত্যু হত্যা, সেই রহস্য তো উদ্ঘাটন হলো শেষ পর্যন্ত। তো তিনি বোধহয় পরে জামিন পেয়েছে, যে পরে অভিযোগ হলো যে তার স্বামী এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত। জামিন পেয়েছেন, কিন্তু মামলা তো পুলিশ অফিসার কিন্তু আবার তনু হত্যার কিন্তু রহস্য উদ্ঘাটন হয়নি। এখন এটি আমাদের রাষ্ট্রের মধ্যেও কিন্তু রাষ্ট্র থাকে। নুরুল ভাই বলছিলেন একক ব্যক্তি, তো সব ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একক ব্যক্তির কর্তৃত্ব কাজ করে না, সেটাও কিন্তু আছে। যাই হোক, আমাদের অনেক ছোটবেলায় মুনির খুকু একটি হত্যাকাণ্ডের কথা শুনতাম, সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছিল, আমরা অনেক ছোটবেলায় ছিলাম। কিন্তু এতদিনে বাংলাদেশ কি এমন হলো যে একটি হত্যাকাণ্ডের বিচার করতে সরকারের সদিচ্ছার প্রয়োজন পড়ে? এটি তো সাধারণ নিয়মেই হত্যাকাণ্ডর বিচার হওয়ার কথা ছিল। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব। আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারেন, কমেন্ট আকারে জানাতে পারেন। দর্শক, স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। আবারও সোহরাব হাসানের কাছে আসি। সেটি হলো, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো, তার মধ্যে একটি হলো সংস্কার, আর সংস্কারের উল্টো পিঠের আলোচনা হলো নির্বাচন। সংস্কার কতটুকু হওয়া প্রয়োজন, নির্বাচন কবে হওয়া প্রয়োজন, এটি নিয়ে আলোচনা চলছে। একটি বিষয় বলি, সেটি হলো যে ইলেকশন কমিশনাররাও বলেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি গতকালকে জানিয়েছে যে এই ডিসেম্বরকে ঘিরে ইলেকশন শুরু হয়েছে এবং সেই হিসেবে ভালো নির্বাচন করার জন্য আজকে একটি ইউএনডিপি এবং গতকালকে মানে এই গেল সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, বিভিন্ন সংস্থা এবং বড় বড় সংস্থা থেকে, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে যে একটি সুষ্ঠু ভালো নির্বাচন করতে চায়। এইটাই আপনার অভিজ্ঞতা কি বলে? বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে ঠিক এরকম ভোলাটাইল একটা রাজনৈতিক পরিস্থিতিতে কি বিষয়ে উন্নয়ন করা দরকার? না, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, ক্ষমতাসীন দল, অন্তর্বর্তী সরকার হোক আর দলীয় সরকার হোক, তাদের সদিচ্ছা, আর যারা নির্বাচনে অংশীজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, এবং সেই সদিচ্ছাটা বাস্তবায়ন করার যে পরিবেশটা তৈরি করা। ইউএনডিপি বা অন্য যত আন্তর্জাতিক সংস্থায় সহায়তা করুক না কেন, তারা সব নির্বাচনই করে এবং তাতে কিন্তু আমাদের নির্বাচনের চরিত্র, নির্বাচনের যে অংশগ্রহণমূলক একটি নির্বাচন কিন্তু আমরা গত তিন নির্বাচনে পাইনি। হ্যাঁ, আর সেক্ষেত্রে একটা বড় হয়েছে যে নির্বাচন জনগণের ভোটাধিকার হরণের কারণেই কিন্তু অন্যতম প্রধান কারণ 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এবং সেটি ছাত্রনেতারা বলেন যে শুধু নির্বাচন নয়, শুধু নির্বাচন যেহেতু হয়নি,
এখন এই যে নির্বাচন জবরদস্তি করা যায়, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নির্বাচনে একটা তামাশা করা যায়, এবং এই রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে ছাত্রদের বা অন্যান্য দলেরও, নাগরিক সমাজেরও দাবি হচ্ছে এই ভবিষ্যতে যাতে এটি না করা যায়। অর্থাৎ যেন তেন প্রকারে 5 বছর পর একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতাসীনরাই কলে কৌশলে ক্ষমতায় থাকা। অবশ্যই জনগণ তাকে ভোট দেবে, তাদের ভোট দিলে থাকবে। যে বিষয়টা আছে যে রাজনৈতিক দলগুলো প্রস্তুত নির্বাচনের জন্য, এবং প্রধান উপদেষ্টাও তো এমন রাজনৈতিক দলগুলোর বাইরে যে কথা বলেননি। তিনি বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি। এখন অতি সম্প্রতি আপনি যে কথাটা বললেন যে প্রধান উপদেষ্টা জাপানি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এরপর আজকে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরকে সামনে রেখেই তারা প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকেও কিন্তু ডিসেম্বরের কথাটাই আসছে। এবং আমি মনে করি যে 15 তারিখ যে জাতীয় ঐকমত্য কমিশন হবে, সেই কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হবে। সেই বৈঠকে একটা ধারণা পাওয়া যাবে। পরবর্তীকালে সেই ধারণাটুগুলো, নির্বাচন ও সংস্কার কিন্তু পরস্পর মুখোমুখি না। আমাদের এক ধরনের রাজনৈতিক মহলে আলোচনাটা এমন হয়েছে যে যারা নির্বাচন চায় তারা বোধহয় সংস্কার চায় না, আর যারা সংস্কার চায় তারা নির্বাচনকে দূরে রাখতে চায়। বিষয়টা এরকম নয়। যদিও 5 আগস্টের পর রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে সংহতিটা ছিল, যে বোঝাপড়াটা ছিল, সেটার ঘাটতি হয়েছে নানা কারণেই। একটা বড় ঘাটতির কারণ সরকারেরই 3 জন উপদেষ্টা যারা নতুন দল গঠন করতে যাচ্ছে ছাত্র নেতাদের মধ্য থেকে, এই সরকারের 3 জন উপদেষ্টা, যে তরুণ উপদেষ্টা, তারা ওই দলের নেতৃত্ব দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা আছে। তাহলে বিএনপির পক্ষ থেকে এবং আরও অনেকের পক্ষ থেকে যদি সরকারের থেকে রাজনৈতিক দল করে, তাহলে সেটি একটি শঙ্কা তৈরি করবে। আমি নুরুল আমিন ব্যাপারীর কাছে জানতে চাই যে আসলে নির্বাচন কি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব কিনা, আর যে পরিমাণ যে যতটুকু সংস্কার করা সম্ভব হয়েছে এর ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। আপনি নিজেও কিন্তু সরাসরি রাজনীতি করেছেন বা করছেন, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন? আমি যে বিষয়ে যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর প্রশ্ন। এই যে নির্বাচন নিয়ে যে প্রশ্নটি আসছে, এবং আমরা দেখি একটি সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং এটি কিন্তু এই জন্য হয়েছে যে বেশ কিছুদিন যাবৎ প্রায় 3টি নির্বাচন যেহেতু সুন্দরভাবে হয়নি, ইনক্লুসিভ হয়নি, ফলশ্রুতিতে আমরা দেখব নির্বাচনের যে ইনস্টিটিউশনগুলো এগুলো শেষ করে ফেলেছে। এবং নির্বাচন বললেই যে ভালো একটি নির্বাচন করতে পারবো, অথবা 3 মাসের মধ্যে ডেট দিয়ে দিলে যে ভালো একটি নির্বাচন করতে পারবো, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি বিশ্বাস করি না এই কারণে, নির্বাচন করবে কারা? আপনারা তো করবে, নির্বাচনের ভূমিকা পালন করবেন ডিসি সাহেব, করবেন এসপি সাহেব ভূমিকা পালন করবেন, তার অধীনে যে সমস্ত কর্মচারী আছে তারা ভূমিকা পালন করবে, এবং নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। পলিটিক্যাল কালচারটাও দেখতে হবে যে কি অবস্থা আছে, সেই দিকে সব দিকে আলাপ আলোচনা করে। আমি যেটা বারবার বলি, আপনি যেটা বললেন যে আপনার রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু আমি প্যারোকিয়াল দৃষ্টিতে আমি বলতে চাচ্ছি না, কারণ যেহেতু আমার পড়াশোনার বিষয়টা এই সাবজেক্টে, এবং আমি আমার সাবজেক্টের প্রতি শ্রদ্ধা রেখেই এবং জাতির প্রতি সম্মান রেখেই আমি সবসময় কথাগুলো বলি। অর্থাৎ যেই ঘটনাটা এখানে শুরু হয়েছে, আমার মনে হয় এত সহজভাবে মনে হয় সমাপ্তির দিকে যাচ্ছে না। সহজভাবে যদি সমাপ্তির দিকে যেত আমাদের জন্য ভালো হতো। কারণ যদি আমি বিএনপির সাথে ব্যক্তিগতভাবে তাদের রাজনীতির সাথে জড়িত, কিন্তু তাদেরও কিন্তু ছাড় দিতে হবে। ছাড় দিতে হবে এজন্য যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো এই যে আমার দেশে যেটি চলতেছে 54 বছর পর্যন্ত, কিন্তু প্রকৃতপক্ষে সত্যি ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করেনি। একবার ডেভেলপ করতে যখন যায়, হঠাৎ করে অন্য একটি পার্টি এসে শেষ করে দিয়ে যায়।
এবার তো চরমভাবে ইনস্টিটিউশন শেষ করে দিয়েছে। আপনি নির্বাচন কমিশনের কথা বলেন, এর প্রতি আস্থা নেই। আপনি পুলিশ বাহিনীর কথা বলবেন, ইনস্টিটিউশনের কথা বলবেন, আস্থা নেই। আবার যদি নির্বাচন এলোমেলো হয়, যে আদালতে যাবেন তার প্রতি কিন্তু আস্থা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থার দিকে তাকাতে হবে। সিমিলারলি আমার লক্ষ্য রাখতে হবে এই যে একটা অভ্যুত্থান হলো, যেটাকে আমি অবশ্য বিপ্লব বলি না, রাষ্ট্রবিজ্ঞানের কোনো টিচার এটাকে বিপ্লব বলবেন না, এটা অভ্যুত্থান। বিপ্লব ভিন্ন আঙ্গিকে আমরা বিশ্লেষণ করি। অ্যারিস্টটলিয়ান তত্ত্বতে সেটা বিপ্লব বলা যায়, কিন্তু আধুনিক কালে তো এটাকে আমরা বিপ্লব বলবই না, অভ্যুত্থান বলবো। তো এই যে 2000 মতন ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা আহত হলো, অর্থাৎ কি জন্য আহত হয়েছে? তাদের একটি আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, স্বৈরাচার যেন আর ক্ষমতায় না আসতে পারে, অর্থাৎ আমার দেশের জনতা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, পলিটিক্যাল কালচারটা যেন একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচার প্রতিষ্ঠিত হয়। এবং সেই দিকে যদি আমি চিন্তা করি তাহলে তো আমার সংস্কারের দিকে যেতেই হবে। কিন্তু এখানে প্রশ্ন আছে, যারা সংস্কার করেন তাদের মধ্যে দুরভিসন্ধি কিছু আছে কিনা। ওই যে আপনি গ্রামে প্রবাদ আছে, হ্যাঁ, আপনার চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় পায়। ওই 111-এর যে বিষয়টা, এটা অনেকে মনে ভয় পাচ্ছে, পলিটিক্যাল লিডার যারা, আবার 111 হয় কিনা, -2 হয় কিনা, 1 তো মাইনাস হয়ে গিয়েছে। সৌরভ হাসান, আমি নুরুল আমিন ব্যাপারের কথার সাথে জানতে চাই খুব সংক্ষেপে। না, আমরা নুরুল ছোট্ট ভাই একটু যেটা বিরতি নেব, বললেন বিরতির এই আগে। শঙ্কা আছে, কিন্তু তারপর আমি মনে করি যে এত বড় গণ অভ্যুত্থানের পর নতুন দুরভিসন্ধি করতে কেউ সাহস পাবে বলে মনে হয় না। সংস্কারের মাত্রা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু সংস্কার নির্বাচন নিজেই কিন্তু একটা সংস্কার। যেহেতু 3টি নির্বাচন হয়নি, মানে কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত, জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, সুতরাং এখন পরিবেশটা, মানে পরিবেশ কিন্তু সবসময় প্রতিষ্ঠান কিন্তু শুধু ব্যক্তি এবং পরিসর নিয়ে নয়, একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, যেটি আমরা এরশাদের স্বৈরাচারী এরশাদের পতনের পর যে সেখানে গণ অভ্যুত্থান ঘটেছিল, পর কিন্তু আমরা 2.5 মাসের মধ্যে একটা নির্বাচন করতে পারলাম, কারণ জাতি প্রস্তুত ছিল। আমি মনে করি এখনও কিন্তু মানুষ প্রস্তুত যে একটি নির্বাচন হতে হবে। নির্বাচনের পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটার বিষয়ে আমি মনে করি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা বোঝাপড়া হবে, সমঝোতা হবে, এবং একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে এই স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচার তো নানা সময়ই হয়, যে আজকে যে স্বৈরাচার কালকে গণতান্ত্রিক, কালকে যে গণতান্ত্রিক আজকে স্বৈরাচার। তো স্বৈরাচারী ব্যবস্থাটা যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু আর স্বৈরাচার গড়ে উঠবে না। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আবারও একটি বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনাদের কিছু জানার থাকলে সেখানে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। বিরতির আগে আলোচনা করছিলাম নির্বাচনের বিষয়ে। আমি দুজনের কাছে একটি প্রশ্ন, তাহলে নির্বাচন ডিসেম্বরে হলো, এই মুহূর্তে আওয়ামী লীগ যে দলটি ছিল, যেই দলের প্রধান তো তিনি ভারত আশ্রয় নিয়েছেন, সেই ক্ষেত্রে এই নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি? সৌরভ হাসান। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই মাঠে। তো নির্বাচনে অংশ নিতে হলে তাকে মাঠে আসতে হবে, সুতরাং আওয়ামী লীগ তো মাঠে নাই, এটা হল প্রথম। দ্বিতীয় হচ্ছে, এত বড় গণ অভ্যুত্থানের পর এই গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, সামান্য সরকারের এতগুলো মানুষ মারা গেল, আহত হলো, এত সম্পদ ধ্বংস হলো, তার দায় ওই সরকার তো তারা যখন ক্ষমতায় ছিল তারা তো এড়াতে পারে না। সুতরাং তাদের জুলাই অভ্যুত্থানে যে মানুষ যা মারা গেছে, যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রকে যে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে ঠেলে দিয়েছিল, এজন্য তাদের ক্ষমা চাইতে হবে, আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করতে হবে। এটা ছাত্র নেতাদের মধ্যে অনেকে বলছে যে তাদের ক্ষমা চাইতে হবে।
অধ্যাপক আলী রিয়াজও আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছেন। কেউ কেউ বলেছেন যে নামে না পারলে বেনামে তারা নির্বাচন করবে। এখন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন গতকাল, মানে এই যে শহীদ পরিবারের সাথে যারা অন্যায় করেছে, মানে সরাসরি জড়িত যারা হত্যাকাণ্ড বা এই মানুষকে পঙ্গু করার ক্ষেত্রে বা পঙ্গু করার ঘটনায় তাদের বিচার হবে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে জড়িত না তাদের মানুষ করা হবে। আমি কোট করছি যে ওনার মানুষ করা হচ্ছে, মানে তাদেরকে সৎ পথে আসার সুযোগ দেওয়া হবে। এখন এখানেও আছে যে এই যে কাদের এই সুযোগটা সৎ পথে আসার হয়তো এইটাই বোঝানো হয়েছে যে গণতান্ত্রিক অধিকার তারা পাবে। এখন সেক্ষেত্রে হচ্ছে কারা পাবে, তাহলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা করতে পারবে না। দেখলাম আইন উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিছু মামলার হবে। এখন ধরে নিলাম অন্তত 3টি বা 4টি মামলা, 4টি 5টি ধরে নিলাম যে 10,000 আওয়ামী লীগের নেতাকর্মীর মামলার বিচার হয়ে গেল। 10,000-এর বাইরে যারা আছে তাদের কি হবে? তাদের আপনি কীভাবেই করবেন? একজন নাগরিক হিসাবে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবেন না, তাহলে তো আরেকটা আইন করতে হবে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, ভোটও দিতে পারবে না। কারণ যার ভোটাধিকার আছে সেই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সুতরাং এটা এইসব ক্ষেত্রে হচ্ছে কি রাজনৈতিক মতৈক্য প্রয়োজন, একটা জাতীয় রিকনসিলিয়েশন। তা রিকনসিলিয়েশন তখনই হতে পারে, জাতীয় ঐকমত্য তখনই হতে পারে বা পুনর্গঠনের কাজটা তখনই হতে পারে যখন যে অপরাধ করেছে সে অপরাধ স্বীকার করে। তাই মনে করি এটা আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে কি পারবে না, এটা আওয়ামী লীগের উপরে নির্ভর করবে। আমি যেটা বলতে চাচ্ছি, একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কি পারবে না তা নির্ভর করবে জনগণের উপরে। এবং রাজনৈতিক দলকে সাধারণত রাজনৈতিক দলগুলো বিলীন হয়ে যায় নির্বাচনের মধ্যে। একটু থামাই, এই যে রাজনীতি করতে পারবে কিনা তা নির্ভর করবে জনগণের উপরে। আমরা আরও এ ধরনের কথা শুনি, যেমন আইন সবার জন্যই সমান। আসলে আইন সবার জন্য সমান যদি আপনার আইনজ্ঞ নিয়োগ দেওয়ার মতো অর্থ থাকে, এটা হলো বাস্তবতা। মানে একটা হলো ডিফেক্ট, একটা ডিজায়ার। এখন আসলে এই জনগণই ঠিক করবে রাজনীতি করতে পারবে কিনা। আমি আপনাকে বলে দিচ্ছি, এই কথাটা তো ডিজায়ার হতে পারে, ডিফেক্ট কি বাস্তবায়নটা কি? জনগণ যে করবে আমি আপনাকে বলে দিচ্ছি। অর্থাৎ নির্বাচন যদি থাকে, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যদি জনগণ দলটিকে না ভোট দেয়, না চায়, এভাবে বিলীন হয়ে যায়। আমরা দেখছি অনেক পার্টি এভাবে বিলীন হয়ে গিয়েছে। আবার জনগণ যাদের চাবে তারাই প্রতিষ্ঠিত হবে। মানে কি আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, নৌকায় কেউ ভোট দিবে না? আমি আপনাকে বলতেছি, সেটা একটু আমাকে পুরো ক্লিয়ার করতে দেন, সহজ হয়ে যাবে। তা প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, অর্থাৎ জনগণ ভোট দিয়ে যদি না দেয় আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই প্রক্রিয়াটি আওয়ামী লীগের ক্ষেত্রে আর এখন নাই। কেন নাই? ওই যে প্রশ্ন আপনি করলেন, যদি এটাকে বিপ্লব হিসাবে তারা আখ্যায়িত দিতে চায় আমাদের ছাত্রনেতারা, এটা কখনো আওয়ামী লীগ আর দাঁড়াতে পারে না। কারণ দেখেন আপনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির কথা দেখেন আপনি, নাজি বাহিনী, নাজি পার্টি ফাংশন করতে দেয়নি। আমরা দেখব ইতালি মুসলিনির ফ্যাসিস্ট পার্টি ফাংশন করতে দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলি পারে না সাধারণত। আর আমার দেশে কিন্তু আমি দেখব যেভাবে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, আমি কখনো চাই না একটি রাজনৈতিক দলকে আদালতের মাধ্যমে অথবা একটি কথার মাধ্যমে কথা বলে বলে রাজনীতি করতে পারবে, এটি আমি চাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে কিছু প্রশ্ন এখানে আওয়ামী লীগের ক্ষেত্রে এসেছে তারা যেই কাজটি 15টি বছর করেছে। প্রথমে একটি ঘটনা দেখেন, বিডিআর হত্যাকাণ্ড যেটি ঘটেছে, এটি যদি আপনি বিচার করেন, এটি যদি আপনি তদন্ত কমিটির রিপোর্টটি প্রকাশিত করেন, স্পষ্ট আমি বলি যে সমস্ত যা শোনা যাচ্ছে এবং বিডিআরের অফিসাররা যা বলতেছে, তারা সাধারণত ওই সময় ডিজিডিএফে চাকরি করেছেন, তারা পর্যন্ত এখন যা বলতেছেন, এখানে স্পষ্ট বেরিয়ে যাবে কারা কারা জড়িত আছে। ওইখানে যদি একটি অর্থাৎ একটি রাজনৈতিক দল যদি ওটার সাথে জড়িত থাকে,
অথবা আমি বলবো যদি সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তিনি যদি জড়িত থাকেন তাহলে ওই রাজনৈতিক দলটি রাজনীতি করতে পারে না। কী জন্য? রাজনৈতিক দলের আসল উদ্দেশ্য হচ্ছে কি করতে হবে, দেশের সার্বভৌমত্বকে মানতে হবে। ওই দলটি তো দেশের সার্বভৌমত্ব মানতে হবে। তো বিডিআর হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটেছে, আমার সেনাবাহিনীকে হত্যা করেছে, সার্বভৌমত্বের প্রতীক। তারপর কি করেছে, আরেকটি বিষয় আছে, এদের সাথে যারা জড়িত আমরা দেখব তারা প্রকৃতপক্ষে পুরো দেশটাকে এলোমেলোর মধ্যে ফেলে দিয়েছে এবং ওই প্রক্রিয়া সাধারণত কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তাকে একটি কারণে ব্যান করা যায়, অনেকগুলি কারণ আছে। এখন প্রশ্ন হচ্ছে তারপরে এই যে 15 বছর যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটি রাজনৈতিক দলের কাণ্ড ছিল না, যেভাবে গুম খুন হত্যা করেছে। তারপর আপনি এটাকে ছাড় দিতে পারেন, কিন্তু আপনি দেখেন 1.5 মাসের মধ্যে এই যে এতগুলি লোককে হত্যা করলো, এটা কি একটি রাজনৈতিক দল করতে পারে? কোনো দেশে করলে তাকে আবার পলিটিক্যাল পার্টি হিসাবে ফাংশন করতে দিত? আমাদের দেখতে হবে পলিটিক্যাল কালচারও কিন্তু পলিটিক্যাল পার্টি অ্যালাউ করে না এইভাবে। 2-4 দিন আগে কিন্তু তারা এইটাও দিল যে তাদেরকে যারা দিনের বেলা হাঁটতে দেয় না, ঘুরতে দেয় না, রাতের বেলা তারা রাতের বেলা রাজধানীর মানুষকে ঘুমাতে দিবে না। সেটা জাহাঙ্গীর সাহেব বলেছেন। হ্যাঁ, গাজীপুরের সাবেক মেয়র এখনো বলছেন তারা। এটা তো গণতান্ত্রিক পার্টির কোনো কথা না, গণতান্ত্রিক কথা না। তাহলে তারা যদি, আমি আবার বলি, তারা যদি আবার নির্বাচিত হয়, এই দেশ হবে আমাদের গরিব দেশ, কোনো একটি রাজনৈতিক দল সুন্দরভাবে চালাতে পারে। সুন্দরভাবে চালানো মানে জনগণের ডিমান্ড যেগুলি ফুলফিল করতে পারবেন না, ফলশ্রুতিতে কী হবে, ওই পার্টির জনপ্রিয়তা নষ্ট হবে। আমি বলি আজকে যদি নির্বাচনে বিএনপি আসে, আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে অংশগ্রহণ, এবার অপোজিশনে যাবেন, কারণ তার ভোট ব্যাংক আছে। আবার 5 বছর পরে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আসে, এই ছাত্রদের রাখবে? এটি গ্যারান্টি আপনি দিতে পারবেন? তার ইস্তেহারে বলবে যে না আমি এটা তাদের বিচার করবো না, এই অভ্যুত্থান অথবা বিপ্লব যারা করছে যদি বিএনপি যদি তাদের প্রতি সদয় হয়, বিএনপিকেও তো আমার মনে ছাড় দিবে না। কি জন্য দেবে না? যে তারা জানে পিছনে কারা ছিল, তোমাদের ইন্ধন ছিল। তারপর আরেকটা কথা বলি, ওই যে 32 নং বাসভবনটি যেটা ভাঙচুর করেছে, এটা আবার আমার দ্বিমত আছে। ঐতিহাসিকভাবে সেটা ওইখানে থাকা উচিত ছিল, এটা আমি বলবো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে। তবে হ্যাঁ, কী জন্য ভাঙছে, ওই ইন্ডিয়াতে বসে হঠাৎ করে যে ভাষণ দেওয়ার যে পরিকল্পনা, অথবা ভাষণটি দেওয়ার আগে এরা ভেঙে ফেলছে। তারা মনে করতেছে আবার আসবে, এসে এটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতার আতুর ঘর, যেটা এই জন্যই করেছে। কিন্তু আমি অত ডিটেল ব্যাখ্যা করব না, কিন্তু যদি ব্যান করা হয়, ব্যান করার মতো পর্যাপ্ত ক্ষমতা আছে। আমি এই বিষয়ের সঙ্গে যোগ করে দিতে পারি, সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন মির্জা আব্বাস বলেছেন, আর ডেভিল হান্ট অপারেশনে খুব বেশি ফল আসবে না, এটা বলেছেন হলো মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির। এবং এই সঙ্গে যে নুরুল আমিন ব্যাপারী যে কথাটি বলছিল, আপনার কথা দিয়ে শেষ করবো না, দুটো। একটা নুরুল আমিন ভাই কিন্তু যদি বললেন, যদি তিনি থাকেন, যদি তিনি করেন। আর এখানে বিষয় হচ্ছে যে আপনি রাষ্ট্র মানে বিচারিক প্রক্রিয়ায় দলকে আপনি অভিযুক্ত করতে পারবেন না, যতটা পারবেন রাষ্ট্রযন্ত্রকে, অর্থাৎ যারা ক্ষমতায় ছিলেন, যারা মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, যারা অন্যান্য পদাধিকারীদের। আর সুতরাং দলের দায়িত্ব আর সরকারের দায়িত্ব কিন্তু একাকার করা যাবে না। এখন আমাদের এখানে কি, যিনি প্রধানমন্ত্রী তিনিই দলের প্রধান, সুতরাং একইভাবে তিনিও অভিযুক্ত হন। আবার নুরুল ভাই কিন্তু বললেন যে এটা বিপ্লব না, তিনি মনে করেন এটা বিপ্লব না। তাই অভ্যুত্থান হলে আর বিপ্লব হলে যে প্রক্রিয়া গ্রহণ করার কথা, অভ্যুত্থান হলে তো সেটা নয়। বাংলাদেশে অনেকবার অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান কাছাকাছি হয়েছে। যে বিষয় হচ্ছে আমরা কোথায় যেতে চাই, বাংলাদেশের যেটা ইনুস সাহেব বলেছেন যে আমরা একটা পরিবারের যে দুষ্ট লোক তার অবশ্যই বিচার হবে, কিন্তু পরিবার থেকে, এই দেশ থেকে তো বের করে দিতে পারবেন না। এখন যারা পালিয়ে গেছে সেটা তো তাদের ইচ্ছায় বা তারা বাধ্য হয়ে তাদের অপকর্মের জন্য, কিন্তু আমরা এই 17 কোটি মানুষ একসঙ্গে থাকার যে একটা চুক্তি থাকা দরকার। মানে একটা রাষ্ট্র হয় কখন, যে এই একটা ভূখণ্ডের মানুষ যখন ঠিক করে যে আমরা একসঙ্গে থাকবো। আর নুরুল ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিলেন, কিন্তু তিনি 71-এর উদাহরণটা দিলেন না।
একাত্তরে ওই সময়টা কেউ পায় একাত্তরে নাই। একাত্তরে গণহত্যার সাথে জড়িত তারা এখানে রাজনীতি করতে পারবেন এবং অন্য দল পারবে না, এটিও বোধ হয় মানে না, তারা তো জামাত ইসলামকে ban ন্যায়সঙ্গত করেছিল। হবে না। হ্যাঁ, ওই দ্বিতীয় জন্য হচ্ছে ban যে করেছিল। আপনি এই যে অপারেশন ডেভিল হান্ট, সেক্ষেত্রে দেখলেন দুই দলের যে নেতার যে বক্তব্য আপনি উদ্ধৃতি করলেন, তো এক ধরনের অনাস্থা, সরকার এই অপারেশনের ব্যাপারে অনাস্থা। অর্থাৎ আমরা এই আস্থার সম্পর্কটা না গড়তে পারলে তাহলে কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা সংশয় থেকেই যায়। সরকার যেভাবে করবে, রাজনৈতিক দলগুলো যদি বলে যে এটাই আমার মানে পরিবেশ তৈরি হয়নি। এখন সরকারের ভিতরে ডেভিল কতটা আছে, রাজনৈতিক দলের ভিতরে কতটা ডেভিল আছে, আর প্রশাসনের ভিতর কতটা আছে, বা সামাজিকভাবে কতটা আছে, অর্থনৈতিক কাঠামো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি 5 আগস্টের আগের যে অর্থনৈতিক কাঠামো, যে অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, তারা এখনও কিন্তু নিয়ন্ত্রণ করছে। আপনাদের দুজনকেই সবটা মিলেই কিন্তু এটি একটি সবার কাছে গ্রহণযোগ্য না, জনগণের কল্যাণ হয়, রাষ্ট্রের কল্যাণ হয়। হ্যাঁ, রাষ্ট্রবিরোধী যদি কেউ কোনো তৎপরতা করে থাকে, এটা প্রমাণিত হয়, সেটা তো রাষ্ট্রদ্রোহিতার দায়ে ধন্যবাদ শাস্তি পাবে। নুরুল আমিন ব্যাপারী এবং ধন্যবাদ সোহরাব হাসান। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের শেষ প্রান্তে আমরা আলোচনা করতে পারলে আরও অনেক কিছুই হয়তো বা বলা যেত, তবে একটি বিষয় সকলেই একমত হবেন, জাতীয় ঐক্যমত, ন্যাশনাল কনসেনসাস যে কোনো ধরনের সমস্যা সমাধানে সবচেয়ে বড় উপায় হিসেবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র চালু আছে, কিন্তু তাদের সেই সব দেশগুলোতে ন্যাশনাল কনসেনসাস অটোমেটিক ক্রিয়া করে, যে কোন বিষয়ে জাতীয় ঐক্যে যেতে হয় আর কোন বিষয়ে বিরোধিতা করতে হয়, সেই বিষয়টি তাদের রাজনীতিবিদরা জানে এবং তাদের নাগরিকদেরকেও রাজনীতিবিদরা আস্তে আস্তে জানায়। আমরাও চাইব বাংলাদেশের নাগরিকদেরকে যেন রাজনীতিবিদরা সেই শিক্ষায় উন্নত করে তোলার জন্য সেই রকমের কার্যক্রম চালু করবে, এবং এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।